আমি একজন মন্ত্রী নূর। তোমার মতো হাজার হাজার কুটিল বুদ্ধি পিছনে ফেলে আজ এখানে এসে দাঁড়িয়েছি। তুমি এতদূর করতে পেরেছো কারণ আমি চেয়েছি। উড়ে বেড়াও, যত খুশি উড়ে বেড়াও, কিন্তু এটা ভুলে যেও না তোমার নাটাই এই আশমিন জাইনের হাতে। উড়বে, এগুঁত্তা খাবে, সমস্যা নেই, কিন্তু যখন সুতো টান দিব তখন আমার কাছেই আসতে হবে। তখন কি হবে নূর? তোমার মন্ত্রী সাহেব কিন্তু খুব নিষ্ঠুর। তার নিষ্ঠুরতা সহ্য করতে পারবে তো? ভেবেচিন্তে কদম ফেলো নূর। তোমার পায়ে শিকল লাগাতে আমি মোটেও সময় নিব না। এই কি মন্ত্রী সাহেব, নাটাই থেকে সুতো ছিঁড়ে কবেই উড়ে গেছে, আর আপনি তো দেখছি খবরও রাখেন না। এত বেখালি হলে চলে? দেখা যাক। নূরের থেকে দূরে সরে চারিদিকে চোখ বুলালো আশমিন। সবাই আমজাদ সাহেবকে ঘিরে ধরে আছে। সেদিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলে উঠল সে, সবাই এভাবে ভিড় করে আছেন কেন? সরে দাঁড়ান, গাড়ি বের করো সানভি। আর মিস তেহজিব নূর, আপনি নিশ্চয়ই ডক্টর নন? আপনার দূরদর্শী ক্ষমতার বলে আব্বুর বুকের ব্যথা গ্যাস্ট্রিক মনে হতেই পারে, তাই বলে ছেলে হিসেবে তো আমি তা ধরে বসে থাকতে পারি না। কারোর খামখেয়ালি ধারণা নিয়ে তো আর বাবাকে হারাতে পারি না। আপনার কাছে হয়তো বাবার মূল্য তুচ্ছ, তবে আমার কাছে সব কিছুর চেয়ে বাবার মূল্য বেশি। আশা করি বোঝাতে পেরেছি। সানভি গাড়ি নিয়ে আসতেই আমজাদ সাহেবকে নিয়ে বেরিয়ে গেল আশমিন। নূরকে ইচ্ছে করেই এত তিক্ত কথা শুনিয়েছে সে। নিজের করা ভুলগুলো সেও না হয় একটু উপলব্ধি করুক। গর্ত থেকে যখন টেনে বের করে এনেছে, তখন ঘাড়ের বাঁকা রগগুলো ঠিক সোজা করে দেবে। কামিনী চৌধুরীর সাথে আসতে চাইলে সাথে সাথে মানা করে দিল আশমিন। এমনিতেই মেজাজ পুরো খিচে আছে। মায়ের ফ্যাচ ফ্যাচ কান্না এখন টোটাল সহ্য করতে পারবে না সে। এর মধ্যেই বিভিন্ন চ্যানেলে ব্রেকিং নিউজ চলছে। গাড়ি চলছে আপন গতিতে। পিছনে গার্ড আর মিডিয়ার প্রায় 50টার মতো গাড়ি তাদের ফলো করছে। আমজাদ চৌধুরী রাগী চোখে তাকিয়ে আছে আশমিনের দিকে। আশমিনের তাতে কোনো হেলদোল নেই। সে এক মনে ফোন ঘেঁটে যাচ্ছে। আমজাদ চৌধুরী এবার মেজাজ হারালেন। কর্কশ গলায় বললেন, এদিকে তাকাও। বেয়াদব ছেলে, বিয়ে যখন করবেই না তাহলে এত নাটক করার কি দরকার ছিল? কেমন ছেলে তুমি? বিয়ে বন্ধ করার জন্য বাবাকে হার্ট অ্যাটাকের রুগী বানিয়ে দাও। দিন দিন অসভ্য হচ্ছ। সানভি শুকনো ঢোক গেলে পিছু ফিরে আমজাদ চৌধুরী আর আশমিনের দিকে তাকালো। তা দেখে আমজাদ চৌধুরী ফুলে উঠল। এভাবে তাকাচ্ছ কেন? ছেলে হয় আমার, চাইলে 2-4 ঘা লাগিয়েও দিতে পারি। আর তোমাকে বলছি বেয়ারা ছেলে, আমি কিছুতেই হসপিটালে যাব না। ফিনাইলের গন্ধ আমার একদম সহ্য হয় না। ঠিক আছে, তোমাকে নানা বাড়ি রেখে আসছি। আর সানভি, গাড়ি ঘোরাও। আশমিনের শান্ত গলা। সানভি অসহায় চোখে তাকালো আমজাদ চৌধুরীর দিকে। আমজাদ চৌধুরী মুখ কালো করে বসে আছে। ছেলের দিকে তাকিয়ে কিছুক্ষণ কটমট করে সানভিকে হাসপাতালে নিয়ে যেতে বলল। আমজাদ চৌধুরী চুপসে যাওয়া মুখ দেখে সানভির প্রচণ্ড দুঃখ হলো। এরকম একটা নিষ্ঠুর ছেলের পিতা হওয়া তার মোটেও উচিত হয়নি। আশমিন তীক্ষ্ণ চোখে নূরকে দেখে যাচ্ছে, যে বর্তমানে রুমের এক কোণায় বিধ্বস্ত হয়ে বসে আছে। বিড়বিড় করে কিছু বলছেও হয়তো, কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। আশমিন বোঝার চেষ্টাও করল না। সে শুধু এক মনে নূরকে দেখে গেল। চোখ বন্ধ করে রুমের এক কোণায় চুপ করে বসে আছে নূর। বুকের ভিতর অসহ্য যন্ত্রণা চেপে ধরেছে তাকে, কিন্তু সে কাঁদছে না। সে জানে আশমিনের বাজ পাখির মতো নজর এখন তার উপরে, তাই তার সামনে কোনোভাবেই নিজের দুর্বলতা প্রকাশ করবে না সে। 4 বছর আগের আশমিনের একটা কথাই তার কানে বারবার বেজে যাচ্ছে। যে মেয়ে নিজের বাবার ভালোবাসার মূল্য দিতে জানে না, সে আমার ভালোবাসার মূল্য দেবে কিভাবে? বাবার মৃত্যুর থেকে যার ক্যারিয়ার বড়, সে মেয়েকে আমি আমার জীবনে চাই না। দেখা গেল আমাকে মৃত্যুর মুখে রেখে সে নিজের স্বপ্ন পূরণ করতে চলে গেল। এই নূরকে আমি ভালোবাসিনি,
তাই এই নূরের জায়গা আমার জীবনে নেই। গো টু হেল উইথ ইউর ফাকিং টিম। চোখ খুলে ফেলল নূর। বাবা নেই ভাবতেই দম বন্ধ হয়ে আসলো তার। এই পৃথিবীতে তার আর কেউ নেই। সে একা, মহাকাশের এক বিন্দুর মতো। সে একদম একা। আসমিন পুরনো ঘা তাজা করে দিয়েছে তার। তাচ্ছিল্যের হাসি হাসল নূর। যে তাকে তখন বোঝেনি, সে আজ আর কি বুঝবে? ভালোবাসি বললেই হয় না, বিশ্বাস করতে হয়, ভরসা করতে হয়। শুধু ভালোবাসা কখনোই টিকে থাকে না। আসমিন সেদিন তার বিধ্বস্ততা দেখেনি, তার ভেঙে গুড়িয়ে যাওয়া ভগ্ন হৃদয় দেখেনি। সে শুধু তার ভুল দেখেছে। তাকে এত বড় পৃথিবীতে সম্পূর্ণ একা ছেড়ে দিয়েছে। সদ্য বাবা হারানো মেয়েটাকে বিচ্ছেদের যন্ত্রণা দিয়েছে। আসমিনকে আর যাই হোক ক্ষমা করা যায় না। এবার আসমিন বুঝবে ভাঙনের যন্ত্রণা কাকে বলে। আমি তোমাকে বোঝাবো নিঃসঙ্গতা কাকে বলে। ক্ষমতার খুব বড়াই না তোমার? দেখি কত ক্ষমতা তোমার, কামিনী চৌধুরী। এবার বুঝবে তেজিব কি জিনিস। মায়ের কুৎসিত চেহারা সহ্য করতে পারবে তো আসমিন জাইন? উচ্চস্বরে হেসে উঠল নূর। রুমের মধ্যে পায়চারি করে যাচ্ছে কামিনী চৌধুরী। নূরকে এখানে সে একদম সহ্য করতে পারছে না। ভাইয়ের মেয়ে হলে কি হবে? আস্ত বজ্জাত একটা। এত বছরের সাজানো প্ল্যান কোনোভাবেই নষ্ট হতে দেবে না সে। আসমিনের মতিগতি ভালো ঠেকছে না। সে জানে আমজাদ চৌধুরীর কিছুই হয়নি। বিয়ে বন্ধ করতে আসমিন এই নাটক করেছে। ছেলেকে হাড়ে হাড়ে চেনে সে। অনেক কষ্টে দুজনের মধ্যে দূরত্ব এনেছি। এখন কিছুতেই তাদের কাছাকাছি রাখা যাবে না। এই মেয়েকে যেভাবেই হোক বিদায় করতে হবে। লাক্সারি কেবিনে শুয়ে আছে আমজাদ চৌধুরী। পাশেই সানভি দাঁড়িয়ে। আসমিন সোফায় বসে নূরকে পর্যবেক্ষণ করে যাচ্ছে। নূরের হাসি বিষাদ কোনোটাই চোখের আড়াল হয়নি তার। দুটোর মানেই সে বোঝে। সঠিক সময় আসলে নূরকেও বুঝিয়ে দেবে। বিশাল ড্রয়িং রুমে গম্ভীর হয়ে বসে আছে আসমিন। পরিবারের সবাই এখানে উপস্থিত। কামিনী চৌধুরী থমথমে মুখে আমজাদ চৌধুরীর পাশে বসে। চারিদিকে পিনপতন নীরবতা। সবার দিকে চোখ বুলিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসল নূর। আসমিন শান্ত চোখে তাকে পর্যবেক্ষণ করছে। আসমিনের পুরো পরিবার অধীর আগ্রহে অপেক্ষা করছে আসমিন কি বলতে চায় তা জানার জন্য। লারা আর তার পরিবার একপাশে বসে। আসমিন চারিদিকে চোখ বুলিয়ে শান্ত গলায় বলল, বিয়েটা ক্যান্সেল করেছি আমি। লারাকে বিয়ে করব না আমি। কারোর কোনো প্রশ্ন থাকলে একজন একজন করে জিজ্ঞেস করতে পারেন। আগামী 10 মিনিট সময় আছে আপনাদের কাছে। 10 মিনিট পর আমি এখান থেকে চলে যাব। ইম্পর্টেন্ট মিটিং আছে আমার। আসমিনের এমন খাপছাড়া ভাব দেখে ফুঁসে উঠল কামিনী চৌধুরী। বাজখাই গলায় বলল, এটা কেমন মস্করা আসমিন? বিয়ে করবে না মানে? এত ঘটা করে অনুষ্ঠান করে লোকজন জানিয়ে এখন বলছো বিয়ে করবে না? মস্করা হচ্ছে এখানে। প্রেস মিডিয়া সবাই জানে তুমি লারাকে বিয়ে করছো। সোসাইটিতে কতটা অপমান হতে হবে ধারণা আছে তোমার? বিয়ে আজকেই হবে এবং এক্ষুনি। কাজী ডাকো সানভি। চিৎকার করে কথাগুলো বলে হাঁপিয়ে উঠল কামিনী চৌধুরী। আসমিন ভাবলেশীনভাবে ফোনে স্কল করে যাচ্ছে। সানভি অসহায় চোখে আসমিনের দিকে তাকালো। আসমিন সেদিকে পাত্তা না দিয়ে ব্যস্ত গলায় বলল, আর কারোর কিছু বলার আছে? সময় শেষ হচ্ছে। আর প্লিজ কেউ মিসেস চৌধুরীর মতো এত লম্বা স্পিচ দেবেন না। সময় স্বল্পতা বুঝতেই তো পারছেন। সবাই হতভম্ব হয়ে তাকিয়ে রইল আসমিনের দিকে। লারা ভীতু চোখে আসমিনের দিকে তাকালো। নূরের সেদিকে কোনো খেয়াল নেই। সে এক মনে নুডলস খেয়ে যাচ্ছে। কামিনী চৌধুরী ক্রোধে ফেটে পড়লেন। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে নূরকে টেনে দাঁড় করিয়ে হিস হিস করে বললেন, সব তোর জন্য হয়েছে। আবার কেন এসেছিস এখানে? আমার ভাইকে খেয়ে শান্তি হয়নি, এখন আমার সংসারে আগুন লাগাতে এসেছিস? বেহায়া মেয়ে, লজ্জা নেই তোর? এভাবে আরেকটা মেয়ের সংসার ভেঙে দিতে বিবেকে লাগছে না? এই মুহূর্তে বাসা ছেড়ে বেরিয়ে যাবি।
তোর অপয়ার চেহারা আর দেখতে চাই না এ বাড়িতে। আশমিন চোয়াল শক্ত করে তাকিয়ে আছে কামিনী চৌধুরীর দিকে, কিন্তু মুখে কিছুই বলছে না সে। লারার বাবা মা মুচকি মুচকি হাসছেন নূরের এই অবস্থা দেখে। নূর নুডলসের বাটিটা সানভির হাতে দিয়ে শাসনের ভঙ্গিতে বলল, খবরদার এখান থেকে খাবে না, শুধু ধরে দাঁড়াও। কামিনী চৌধুরীর হাতটা শক্ত করে চেপে ধরে নিজের হাত থেকে ছাড়িয়ে নিল নূর। নূরের নখ দেবে কিছুটা জায়গা তৎক্ষণাৎ কেটে গেল। কামিনী চৌধুরী হালকা আর্তনাদ করতেই নূর নিজের ঠোঁটে আঙুল চেপে হুঁশ বলতেই থেমে গেল সে। নূর তার হাতটা এক ঝটকায় সরিয়ে নিয়ে চিৎকার করে ডাকল। গার্ডস! সাথে সাথেই 20 জন পালোয়ান সাইজের লোক এসে দাঁড়িয়ে গেল নূরের চারিদিকে। নূর হুঙ্কার দিয়ে বলল, আবর্জনা পরিষ্কার করো রাইট নাও। আমার সামনে আমি কোনো আবর্জনা দেখতে চাই না। গার্ডগুলো সাথে সাথেই সোফাসহ লারা আর তার পরিবারকে বাইরে ছুটে ফেলল। একজন মেয়ে গার্ড এসে কামিনী চৌধুরীকে ধরে নূরের থেকে দূরে সরিয়ে দিল। আমজাদ চৌধুরী আশমিনের পাশে বসে তার ফোনের দিকে ঝুঁকে আছে। আশমিন বাইক রেসিং গেম খেলছে, সে সেটা মনোযোগ দিয়ে দেখছেন। বাকি কোনো কিছুতে তাদের খুব একটা আগ্রহ নেই। সানভি ভয়ে কাঁপছে। আশমিনের এমন হেয়ালি ব্যবহার দেখে নূরের রাগ তত্তর করে বেড়ে যাচ্ছে। হাতের থেকে ফোনটা নিয়ে সাথে সাথেই সমস্ত শক্তি দিয়ে দেওয়ালে ছুটে মারল। সানভি আর্তনাদ করে বলল, কি করলেন ম্যাম? এতে গুরুত্বপূর্ণ ফাইল ছিল। আই ডোন্ট কেয়ার। কামিনী চৌধুরী পারছে না নূরকে কাঁচা চিবিয়ে খেতে। আমজাদ চৌধুরীর দিকে কটমট করে তাকিয়ে বলল, বসে বসে তামাশা দেখছো? আমাদের গার্ডদের ডাকো, এই মেয়েকে এখানেই মেরে পুঁতে দিব আমি। আমাকে পাওয়ার দেখানো হচ্ছে। এই কামিনী চৌধুরীকে। আশমিন, চুপ করে বসে আছো কেন? পুলিশকে কল করো, একে এক্ষুনি জেলে ভরবো আমি। আশমিন হালকা বিরক্তির চোখে তাকালো নূরের দিকে, যে এই মুহূর্তে চোখ দিয়ে তাকে ভর্ৎস করতে ব্যস্ত। আশমিন ইশারা করতেই গার্ডগুলো কামিনী চৌধুরীকে ছেড়ে বাইরে চলে গেল। মিসেস চৌধুরীকে নিয়ে ভিতরে যাও। মেয়ে গার্ডটা আশমিনের কথা অনুযায়ী কামিনী চৌধুরীকে জোর করে ভিতরে নিয়ে গেল। আশমিন আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, তুমি কি ছেলে আর ছেলের বইয়ের রোম্যান্স দেখতে চাচ্ছ? আমজাদ চৌধুরী চোখ রাঙিয়ে তাকালো আশমিনের দিকে। মেকি রাগ দেখিয়ে বলল, বাবা হই তোমার, অসভ্য মতো কথা বলছো কেন? আমি তোমার মতো ম্যানার্সলেস না। আমজাদ চৌধুরী হনহন করে চলে গেল ভিতরে। আপাতত বউকে ঠান্ডা করতে হবে। সানভি এখনও নুডলসের বাটি নিয়ে দাঁড়িয়ে, যাবে নাকি থাকবে সেই দ্বিধায় ভুগছে। আশমিন সানভিকে কিছু একটা টেক্সট করতেই সানভি নুডলসের বাটি রেখে গন্তব্যের দিকে ছুটে গেল। আশমিন কয়েক কদম এগিয়ে নূরের সামনাসামনি দাঁড়ালো। সারা শরীরে চোখ বুলিয়ে ঠোঁট উঁচু করে শীষ বাজাতেই নূর বাঁকা হাসল। মনে মনে কপাল কুঁচকালেও উপরে স্বাভাবিক থাকলো আশমিন। লুকিং সো হট বেব। ইউ অলসো লুকিং লাইক এ লুজার। রিয়েলি? ইয়া। Then meet me in my house. I promise you, you will not say this again. অশ্লীল। আশমিন নিজেদের দূরত্ব ঘুচিয়ে ফেলল। নূরকে নিজের সাথে চেপে ধরে ফিসফিস করে বলল, নেতারা অশ্লীলই হয়। তোমার সাথে আমার সম্পর্ক এর চেয়েও গভীর। ভুলে গেলে নাকি নূর? সরে দাঁড়ান। কতবার বলবো এভাবে কাছে আসবেন না? আর কোন সম্পর্কের কথা বলছেন আপনি? সব সম্পর্ক আপনি নিজেই শেষ করেছেন। যেহেতু বিয়ে আর হচ্ছে না, তাই আমি কালকেই ব্যাক করছি কানাডা। লিভ মি। তোমাকে গর্ত থেকে বের করতেই এত আয়োজন তেহজিব নূর। পালানোর কথা ভাবলে কি করে? মুক্তির স্বাদ আর এই জীবনে তোমার পাওয়া হবে না। তোমাকে এখানেই থাকতে হবে আমার বন্দিনী হয়ে। আশমিনের চোখগুলো রক্তবর্ণ ধারণ করেছে। নূর সেদিকে তাকিয়ে ক্রূর হাসল। দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল, আমার সাথে লাগতে আসবেন না মন্ত্রী সাহেব।
পৃথিবীতেই জাহান্নাম ভ্রমণ করিয়ে আনবো। চিনেন তো আমাকে নাকি? আসমিন হাতের বাঁধন আরেকটু শক্ত করল। নূরকে নিজের সাথে আরেকটু নিবিড়ভাবে মিশিয়ে নিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসল। মন্থর গলায় নূরের মতো ফিসফিসিয়ে বলল, আপাতত জান্নাত ভ্রমণ করতে চাইছি। ইউ ওয়ান্না গো উইথ মি? নূরকে কিছু বলার সুযোগ না দিয়ে তার ঠোঁট আঁকড়ে ধরল আসমিন। 2 মিনিটের মতো নিজের রাজত্ব চালিয়ে নূরকে ছেড়ে দিল সে। নূর খ্যাপা বাঘিনীর মতো আসমিনের দিকে তাকিয়ে আছে। আসমিন ভাবলেশীনভাবে হাই তুলে আড়মোড়া ভাঙতেই নূর আসমিনের পাঞ্জাবি ঠিক 2 ইঞ্চি উপরে গলায় নিজের দাঁত বসিয়ে দিল। আসমিন বাধা দিল না, এমনকি নড়লও না। নিজের কাজ শেষ করে নূর সরে আসলো। আয়েশ করে সোফায় বসে আসমিনের গলার দিকে তাকিয়ে শয়তানি হেসে বলল, আমার কাছে আসার চেষ্টা করবেন না মন্ত্রী সাহেব, তাহলে এভাবেই বারবার রক্তাক্ত হবেন। বাই দ্য ওয়ে, গুড লাক ফর ইয়োর মিটিং। টিস্যু দিয়ে গলার হালকা রক্তটুকু মুছে ফেলল। নূরের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, এমন রক্তাক্ত আমি বারবার হতে চাই। সানভি এসে আসমিনের হাতে কিছু ডকুমেন্টস দিতেই আসমিন সাথে সাথেই সেগুলোতে আগুন লাগিয়ে দিল। নূর হতভম্ব হয়ে গেল আসমিনের এমন কাজে। আসমিন নিরীহ চোখ নূরের দিকে তাকালো। মাই ফোন ইকুয়াল টু ইয়ার পাসপোর্ট, হিসাব বরাবর তো? অন্ধকার ছাদের এক কোণে জড়সড় হয়ে বসে আছে নূর। বিষণ্ণতার মরণ বাণ বারবার আঘাত করছে তার বুকের ভিতর। মনে পড়ছে 6 বছর আগের কথা। বাড়ির সবচেয়ে শান্তশিষ্ট মেয়ে নূর, রাফসান শিকদারের একমাত্র আদরের মেয়ে। নূরের 5 বছর বয়সে তার মা মারা যায়। তখন থেকে নূরের বাবা নূরকে আদর ভালোবাসা দিয়ে বড় করেছে। মেয়ের অবহেলা হবে ভেবে নিজে দ্বিতীয় বিয়ের কথা কখনোই চিন্তা করেনি। স্ত্রীর প্রতি ভালোবাসাটাও ছিল অমলিন। কামিনী চৌধুরী অবশ্য অনেকবার চেষ্টা করেছে ভাইকে বিয়ে করাতে, তার কখনো তার কথায় পাত্তা দেয়নি। তার একটাই কথা, আমি বিয়ে করে নতুন সংসার করব আর আমার নূর একা হয়ে যাবে, তা আমি কখনো মানতে পারবো না। এই সংসার তারই ছিল আর তারই থাকবে। বিয়ে নিয়ে এটা যেন এই বাড়িতে তোমার শেষ কথা হয়। নূরের সামনে কখনো এই ব্যাপারে কোনো কথা বলবে না কামিনী। তখন থেকে নূরের উপর ক্ষোভ তৈরি হয় কামিনী চৌধুরীর। নূরের মা মিসেস তারা মারা যাওয়ার পর কামিনী চৌধুরী কানাডা থেকে তার পরিবার নিয়ে ভাইয়ের কাছে চলে আসে। আমজাদ চৌধুরী আলাদা বাড়ি করতে চাইলে বাদ সাধেন রাফসান শিকদার। তার এত বড় বাড়ি থাকতে বোন বাইরে থাকবে তা সে কোনোভাবেই মানতে পারেননি। তাই আমজাদ চৌধুরী বাধ্য হয়ে নূর মঞ্জিলে থেকে যান। আসমিন তার বাবা মায়ের সাথে বাংলাদেশে আসেনি। সে কানাডায় হোস্টেলে থেকে পড়াশোনা করত। ওখান থেকেই গ্র্যাজুয়েশন শেষ করে আসবে জানায় সে। নূর যখন 10ম শ্রেণীর ছাত্রী তখন আসমিন প্রথম বাংলাদেশে আসে। সবাই তাকে রিসিভ করতে এয়ারপোর্টে গেলেও নূর যায়নি। আসমিনের তা নিয়ে খুব একটা মাথা ব্যথাও ছিল না। কামিনী চৌধুরী নূরকে আসমিনের থেকে যতটা সম্ভব দূরত্ব রেখেই চলত। ব্যবসা আর রাজনীতিতে সারাক্ষণ ব্যস্ত থাকায় নূরকে খুব একটা সময় দিতে পারত না রাফসান শিকদার। বাবার সাথে দূরত্ব তখন থেকেই। রাফসান শিকদার নিজের বোনের কাছে নূরের দায়িত্ব তুলে দিয়ে অনেকটা চিন্তামুক্ত হয়েছিলেন, কিন্তু এটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, তা সে গুণাক্ষরও টের পায়নি। কামিনী চৌধুরী নূরকে সারাক্ষণ লাঞ্ছনা গঞ্জনা করতেই থাকত। সারাক্ষণ চুপচাপ থাকা আরও বেশি চুপ হয়ে গেল। বাবার সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকলো অভিমান। আসমিন দেশে আসার পরে রাফসান শিকদারের সাথেই বেশিরভাগ সময় কাটাতো। রাজনীতির উপর ছিল তার অপার আগ্রহ। রাফসান শিকদারও হাসি মুখে হাতে কলমে আসমিনকে সব কিছুই শেখাচ্ছিলেন। আসমিন বাংলাদেশে আসার 2 মাসের মধ্যেই নূর একদিনও তার সামনে আসেনি। প্রথম অবাক লাগলো আসমিন অতটা পাত্তা দেয়নি। আসমিন বাংলাদেশে আসার ঠিক 2 মাস 8 দিনের দিন রাতে অনাকাঙ্ক্ষিত সাক্ষাৎ হয়
নূরের সাথে। সেদিন পার্টি ক্লাব থেকে আসতে অনেকটা রাত হয়ে যায় আসমিনের। বাসায় কেউ জেগে নেই ভেবে সে কলিং বেল না চেপেই নিজের কাছে থাকা ডুপ্লিকেট চাবি দিয়ে ভেতরে ঢোকে। ক্লান্ত পায়ে 2 তলায় উঠতেই কারো মোহনীয় গলা শুনে পা থমকে গেল আসমিনের। কান খাড়া করে শুনতে